কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে ক্লাস নেব। গতকাল আমরা একটা ক্লাস নিয়েছি, সেখানে আমরা কাজ কি এবং কাজের প্রকারভেদটা ক্লাস করেছি, কাজের একক, কাজের মাত্রা। আজকে আমরা পড়ব শক্তি, শক্তির বিভিন্ন রূপ, যান্ত্রিক শক্তি, গতি শক্তি, বিভব শক্তি। আমরা এই 5টা টপিক আজকে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে শুরুতেই আমাদের আজকে হলো শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যটাই শক্তি। এখানে একটা জিনিস দেখো, যখন কোনো বস্তুর ওপর কোনো বল প্রয়োগ করে ধনাত্মক কাজ করা হয়, আমরা কিন্তু কাজের দুটো শিখছিলাম, প্রকারভেদ, একটা হলো ধনাত্মক কাজ, একটা হলো ঋণাত্মক কাজ। তো যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে ধনাত্মক কাজ করা হয়, তখন সেই বলটি, মানে যে বলটা প্রয়োগ করা হলো, আসলে বস্তুর মাঝে একটা শক্তি সৃষ্টি করে। মানে আমরা এই বলটাকে কি করছিলাম, একটা বল, এই বস্তুটাকে এর বল প্রয়োগ করে এখানে নিয়ে আসলাম এই দূরত্ব। তো এই বস্তুটা যদি বলের দিকেই যায়, তাহলে এটাকে বলছে ধনাত্মক কাজ। তাহলে এই যে বস্তুটাকে বল প্রয়োগ করে এখানে নিয়ে আসা হলো, এই এখানে নিয়ে আসার কারণে বস্তুটির মাঝে একটা শক্তি সৃষ্টি করা গেল। তারপরে আমরা বলতে পারি যে ধনাত্মক কাজ মানে বস্তু শক্তি দেওয়া। আবার ঋণাত্মক কাজ আমরা শিখছি, তার মানে কোনো বল যদি কোনো বস্তুর উপর নেগেটিভ কাজ করে বা ঋণাত্মক কাজ করে, তাহলে বুঝতে হবে বস্তুটির যেটুকু শক্তি ছিল সেখান থেকে খানিকটা শক্তি সরিয়ে নেওয়া হচ্ছে। মানে কোনো বল যদি কোনো বস্তুর উপর নেগেটিভ বা ঋণাত্মক কাজ করে, তাহলে বুঝতে হবে বস্তুতে যেটুকু শক্তি ছিল সেখান থেকে খানিকটা শক্তি ফিরিয়ে নেওয়া হয়েছে। আর আমরা যদি কোনো বলকে, কোনো বস্তুকে উপরে নিয়ে যাই, তাহলে এই বস্তুর মধ্যে একটি শক্তি সঞ্চার হয়েছে। এবার বল প্রয়োগ করার কারণে যদি বস্তুটাকে নিচের দিকে ফালাই দেয়, তাহলে কি হবে, শক্তি কমে যাবে। মানে ধনাত্মক কাজ মানে বস্তুতে শক্তি দেওয়া, আর ঋণাত্মক কাজ হলো বস্তু থেকে শক্তি ফিরিয়ে নেওয়া। বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া। তারপরে আমরা এটা মাথায় রাখবো, ধনাত্মক কাজ করে বস্তুতে শক্তি দেওয়া, কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ করে বস্তুতে শক্তি দেওয়া, এবং কোনো বস্তুর উপর ঋণাত্মক কাজ করে বস্তুতে শক্তি সরিয়ে নেওয়া। এই ধনাত্মক কাজ করার মাধ্যমে বস্তুতে যে শক্তিটা বস্তু পাইছিল, ঋণাত্মক কাজ হলে সেখানে শক্তিটা সরে আসবে। এবার মানে কাজ করে আমরা শক্তি পাই, এবং আমরা কি শক্তি, কাজ করে আমরা শক্তি পাই, তাই না? কাজ কাজ করে আমরা শক্তি পাই বা শক্তি তৈরি করি। আবার কাজ, শক্তি খরচ করে আমরা কাজ করি। কাজ করে আমরা শক্তি তৈরি করি, শক্তি পাই, আবার শক্তি খরচ করে আমরা কাজ করি। এই জন্য শক্তি এবং কাজের একক একই। কাজ করে আমরা শক্তি পাইতেছি এবং আবার শক্তি খরচ করে আমরা কাজ করতেছি, এই জন্য শক্তি এবং কাজের একক একই।
তাহলে কি একক কি হবে শক্তি? জুল। আর মাত্রা কি হবে? এম এল স্কয়ার টি মাইনাস 2। এটা হলো মাত্রা। তাহলে বললাম যে শক্তি হলো কাজ করার সামর্থ্যটাই শক্তি। আর কোন বস্তুর উপর ধনাত্মক কাজ করা মানে বস্তুর শক্তি দেওয়া, আর ঋণাত্মক কাজ করা মানে বস্তুকে শক্তি সরিয়ে নেওয়া। আর কাজ এবং শক্তির একক একই, কাজের একক হলো জুল, এই জন্য শক্তির একক হলো জুল। আর কাজের একক এম এল স্কয়ার টি মাইনাস 2, এই জন্য শক্তির একক এম এল স্কয়ার টি মাইনাস 2। এবার আমরা শক্তির বিভিন্ন রূপ পড়ব। শক্তির বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন রূপ, অনেকগুলো রূপ আছে। আমরা এখানে 9টা রূপ শিখব শক্তির। শক্তির অনেকগুলো রূপ আছে, কিন্তু আমরা এখানে 9টা রূপ শিখব। শক্তির এই বিভিন্ন রূপের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আমাদের আলো জ্বলে, আমরা লাইট পাই, আমরা তাপ পাই, আমরা বিদ্যুৎ শক্তি পাই, আমরা অনেক কাজগুলো করি। তাহলে চলো আমরা একটা সূত্রের মাধ্যমে বা সুন্দর একটা ইয়ের মাধ্যমে আমরা এই শক্তির এই যে 9টা রূপ আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তাহলে আমরা এখন শিখতেছি শক্তির বিভিন্ন রূপ। আমাদের শক্তি শেষ, শক্তির বিভিন্ন রূপ পড়লাম আমরা এখন। দেখো একটা ইয়ে আছে রানী, রানী সৌর বিদ্যুতের আলোয় রানী সৌর বিদ্যুতের আলোয় চুম্বক দিয়ে রানী সৌর বিদ্যুতের আলোয় চুম্বক দিয়ে যাত্রা করে। মানে এইটা আমরা মনে রাখতে পারলে এখান থেকে আমরা 9টা শক্তির যে বিভিন্ন রূপ আছে, 9টা রূপ আছে, সেই রূপগুলো আমরা জানতে পারবো। দেখো এইটা হলো রাসায়নিক শক্তি, এইটা হলো নিউক্লিয় শক্তি, এইটা হলো সৌর শক্তি, এটা এটা বিদ্যুৎ শক্তি, রাতে রাতে হলো রাসায়নিক শক্তি, নিতে হলো নিউক্লিয় শক্তি, সৌরতে সৌর শক্তি, এই বিদ্যুৎ এটা বিদ্যুৎ শক্তি, আলো এটা হলো আলোক শক্তি, চুম্বক এখান থেকে আমরা পাইছি চুম্বক শক্তি, এখানে আমরা পাবো যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, এটা দিয়ে হলো তাপ শক্তি, আর এটা হলো শব্দ শক্তি। আমরা কয়টা পেলাম দেখো, রাতে রাসায়নিক শক্তি 1 নাম্বার, নিজের নিউক্লিয় শক্তি 2 নাম্বার, 3 নাম্বার সৌর শক্তি, 4 নম্বর বিদ্যুৎ শক্তি, 5 নম্বর আলোক শক্তি, 6 নম্বর চুম্বক শক্তি, 7 নম্বর যান্ত্রিক শক্তি, 8 নম্বর তাপ শক্তি, 9 নম্বর শব্দ শক্তি। আমরা 9টা শক্তি পেলাম এখান থেকে। এবার যান্ত্রিক শক্তির আবার 2টা রূপ আছে, যান্ত্রিক শক্তি আবার 2টা রূপ আছে। একটা হলো গতি শক্তি, একটা হলো বিভব শক্তি।
যান্ত্রিক শক্তির দুটো রূপ, একটা হলো গতিশক্তি, একটা হলো বিভব শক্তি। আমরা এবার যান্ত্রিক শক্তি, তার শক্তির বিভিন্ন রূপগুলো আমরা দেখলাম। এবার যান্ত্রিক শক্তি আলোচনা করব। আমরা এবার যান্ত্রিক শক্তি আলোচনা করব। যত প্রকারের শক্তি আছে পৃথিবীতে, তার ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন বা বেশি ব্যবহার হয় হলো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির দুই প্রকার, একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। আমরা দেখলাম মানে বস্তুর যান্ত্রিক শক্তি কাকে বলছে দেখো, বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে। একটা বস্তুর অবস্থান আছে, বস্তু কত বড় সেটা, বস্তুটা কোথায় অবস্থিত সেটা, বস্তুর আকার কত বড় এবং গতিটা কেমন, বা বস্তুর এই অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে। বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে যান্ত্রিক শক্তির দুটো রূপ, এক নম্বর হলো গতিশক্তি। গতি গতির কারণে যে শক্তি হয় এটা গতিশক্তি বলছে। কোন গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, কোন গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। গতির কারণে যে কাজ করার যে সামর্থ্য লাভ করে এটা হলো গতিশক্তি। তাহলে দেখো, এম ভরের একটা বস্তু, এই বস্তুটা যদি এফ বল প্রয়োগ করা হয়, আর এফ বল প্রয়োগ করার বস্তু যদি সরণ হয় এস, কি সময়ে সরণ হয় এস, এবং বস্তুর শেষ বেগ যদি ভি হয়, মানে এফ বল একটা স্থির বস্তু, এটা হলো স্থির বস্তু, বস্তুটাতে এফ বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটা এস দূরত্ব অতিক্রম করছে এবং শেষ বেগ হয়েছে ভি। তাহলে আমরা কি পাই, এখানে এই এফ বলের কারণে, এফ বল প্রয়োগ করার কারণে বস্তুতে একটা কাজ করবে, সেই কাজটাকে ডাব্লিউ সমান এম, ডাব্লিউ সমান এফ এস, ডাব্লিউ সমান এফ এস, বল এবং সরণ, বল এবং সরণ। এই এফটা কি, নিউটনের গতি দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি এফ সমান হলো কি এম এ প্লাস ডাব্লিউ সমান কি হচ্ছে এম এ এস। এবার গতির সমীকরণ থেকে আমরা জানি, গতির সমীকরণ থেকে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার এবং ভি সমান ইউটি প্লাস ভি সমান ইউ প্লাস এটি। এখন যেহেতু আমাদের একটা স্থির বস্তু, তাহলে ইউ কি হবে, 0। তাহলে এস সমান হাফ এ টি স্কয়ার। আমি আবার বলি, মানে এটা গতির সমীকরণে আমরা জানি এস সমান ইউ প্লাস হাফ এ টি স্কয়ার এবং ভি সমান ইউ প্লাস এটি। যেহেতু আমাদের এই বস্তুটা যদি স্থির, তাহলে ইউ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে ইউ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এস হবে হলো হাফ এ টি স্কয়ার আর ভি হবে হলো, এই ইউ যেহেতু 0 তাহলে 80, তাই না? তাহলে আমরা এখানে বসাই দেব, তাহলে এম এ আর এস সমান কি বসাবো, ইনটু হাফ এ টি স্কয়ার, তাহলে সমান কি হলো আমাদের, এই হাফ এম এ টি হোল স্কয়ার সমান হাফ এম আর এইটি মানে কি ভি। তাহলে কি হলো আমাদের গতিশক্তি, তাহলে আমাদের ডাব্লিউ সমান আমরা পাইছি হলো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার।
এইবার এই তাহলে এই কাজটাই কি যদি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাহলে টি সমান হবে হলো হাফ এম স্কয়ার। মানে এই কাজের জন্য যদি গতিশক্তি এই কাজের জন্য যদি শক্তি পাওয়া যায় তাহলে আমরা এটা আমাদের এটা অঙ্ক করার সময় লাগবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আমরা কি পাইছিলাম যে এম বড় একটা বস্তুর উপর দিয়ে বল প্রয়োগ করে এই যদি করে এবং ভি সেটা প্রাপ্ত হয় আর বস্তুটা একটা স্থির বস্তু। তাহলে আমরা কাজ কি হবে ডাব্লিউ সমান এফ এস, ডাব্লিউ সমান এম এ এস, তাহলে এফ সমান এম আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এবার গতির সূত্র থেকে আমরা জানি এস সমান ইনটু প্লাস হাফ এইচ স্কয়ার, ইউ যেহেতু জিরো স্থির অবস্থা তাহলে এস সমান হাফ এইচ স্কয়ার। আবার ভি সমান আমরা কি জানি ইউটি প্লাস ইউ প্লাস ভি সমান ইউ প্লাস এইটি, তাহলে ভি সমান হলো 80। তার মানে যদি ইউ জিরো আমরা ওইটা এখানে এই এস সমানে বসাইছি হাফ এইচ স্কয়ার, এস সমান আমরা বসাইছি হাফ এইচ স্কয়ার, তাহলে এই হাফটা সামনে আসছে এম, এই এ আর এই টি স্কয়ার, তাহলে এই টি হোল স্কয়ার। এবার এই যে এই টি মানে হলো ভি, তাহলে হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। আর এই শক্তিটাই কি হলো এই তাহলে এই বস্তুটাকে এর বল কি বলে নিয়ে যাওয়ার কারণে কি হবে তার ভিতরে একটা শক্তি সঞ্চার হবে। বলছিলাম না কাজ করলে একটা শক্তি পাওয়া যায়, তাহলে সেই শক্তিটা হবে হলো টি সমান হাফ এম স্কয়ার। তাহলে আমরা এবার করব আমাদের গতিশক্তি শেষ, আমরা এবার করব বিভব শক্তি। আমরা এবার বিভব শক্তি দেখব। আমরা এবার বিভব শক্তি দেব। তাহলে বিভব শক্তি গতিশক্তি হয়েছে, এবার আমরা বিভব শক্তি দেখব। কোন বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে, কোন বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে বা সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর বিভব শক্তি বলে। আমরা কি বলছি, কোন বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর বিভব শক্তি বলে। কি আছে দেখো, যদি আমরা একটা বস্তু আছে আমাদের মাটিতে, এখান থেকে আমরা যদি উপরে একটা বস্তু নিয়ে যাই, একটা ছাদে যদি আমরা এই বস্তুটাকে নিয়ে যাই তাহলে কি হবে, ওই ছাদে বস্তুটা নিয়ে যাওয়ার কারণে বস্তুর ভিতরে একটা কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে, এটাই হলো বিভব শক্তি। এটা হলো বিভব শক্তি। এবার আমরা একটা জিনিস দেখবো, আমরা যদি একটা স্প্রিংকে, এটা আমাদের স্প্রিং, এই স্প্রিংকে যদি আমরা কি করছি চাপ দিয়ে
এই এক্স দূরত্ব একটা স্প্রিংকে যদি আমরা স্প্রিং এর মাথায় চাপ দিয়ে বা বল প্রয়োগ করে স্প্রিংটাকে এক্স দূরত্ব যদি সরিয়ে নিয়ে এখানে নিয়ে আসি, তাহলে কি হবে? এই মানে স্প্রিংটাকে কি করছি, এখানে স্প্রিং এর চাপ দিচ্ছি আমরা, যে সংকুচিত করছি কতটুকু, এক্স দূরত্ব পর্যন্ত সংকুচিত করছি। তাহলে এই সংকুচিত করার কারণে স্প্রিং এর ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়, স্প্রিং এর ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়। কারণ আমরা যদি চাপ ছেড়ে দিই তাহলে স্প্রিংটা কি সামনের দিকে চলে যাবে, এবং স্প্রিং এর সামনে যদি কোনো বস্তু রাখা হয়, বস্তুটাকে নিয়ে সে হয়তো সামনের দিকে চলে যাবে। তাহলে বস্তুর ভিতরে একটা শক্তি সঞ্চিত হবে। এই শক্তিকে বলতেছে P সমান হাফ কে এক্স স্কয়ার। আমি আবার বলছি যে একটা স্প্রিং, এটা একটা স্বাভাবিক স্প্রিং, স্প্রিংকে আমরা যদি এরকম স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করি, তাহলে কি হবে? স্প্রিং এর সংকুচিত করে যদি এক্স দূরত্ব এইদিকে নিয়ে আসি, স্প্রিংটা সংকুচিত হয়ে গেল, তাহলে স্প্রিং এর ভিতরে একটা কাজ করার সামর্থ্য তৈরি হলো। সেই কাজটাই হবে হলো হাফ কে এক্স স্কয়ার। এক্সটা তৈরি যতটুকু সংকুচিত হবে সেটা, আর কে হলো স্প্রিং ধ্রুবক। কে হলো স্প্রিং এর ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, এবার আমার আরেকটা জিনিস দেখাই আমরা, এই যে আমি যেটা বললাম যে মানে কোন একটা বস্তুকে বা একটা পাথরকে যদি আমরা নিচে থেকে উপর দিকে নিয়ে যাই, আমরা উপর দিকে নিয়ে যাই, এই সূত্রটা যদি নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? এখানে কি অভিকর্ষ ত্বরণ জি আছে না, এই জি এর বিরুদ্ধে কাজ করে নিয়ে যেতে হবে না? এই জি এর বিরুদ্ধে যদি কাজ করে নিয়ে যাই, তাহলে কি হবে? বস্তুর ভিতরে একটা শক্তি জমা হয়, বস্তুর ভিতরে একটা বিভব শক্তি জমা হবে। তাহলে সেই বিভব শক্তি হবে হলো ডাব্লিউ সমান এফ এইচ। এখানে এস হবে না, যেহেতু উচ্চতা আমরা এইচ হিসাবে ধরছি, এইচ হবে। আর এই এফ সমান হবে হলো এম জি এইচ, মানে এম এ, এটা তো ত্বরণ, কিন্তু এখানে ত্বরণটা হবে হলো অভিকর্ষ ত্বরণ। এটাই হলো আমাদের বিভব শক্তি, এটাই হলো আমাদের বিভব শক্তি। তাহলে এম ভরের একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করে এই উচ্চতার উপর উঠাই নিয়ে যাই, তাহলে এর ভিতরে একটা শক্তি জমা হবে, সেটাই হলো বিভব শক্তি। আর সেই বিভব শক্তি হলো ডাব্লিউ সমান এমজিএইচ। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা আমাদের সর্বশেষ টপিক আছে একটা, সেটা নিয়ে আলোচনা করব। এই গতিশক্তি আর বিভব শক্তির একটা সম্পর্ক আছে, গতিশক্তি আর বিভব শক্তির একটা সম্পর্ক আছে। মানে আমরা যখন এই বস্তুটাকে কি করলাম, বল প্রয়োগ করে উপর দিকে নিয়ে গেলাম এই সূত্রটায়, তাহলে তার বিভব শক্তি কত ছিল? ডাব্লিউ সমান এম জি এইচ, তাই না? এবার এই বস্তুটাকে যদি আমরা আবার নিচের দিকে ছেড়ে দিই, তাহলে কি হবে? বস্তুর এখানে গিয়ে এটা হলো বিভব শক্তি, আর বস্তুর এখানে কিন্তু গতিশক্তি আছে 0। এবার বস্তুটাকে যখন নিচের দিকে দেব, নিচের দিকে যখন বস্তুটা পড়তে থাকবে, তখন বস্তু নিচের দিকে পড়তে থাকবে, মানে বস্তুর গতিশক্তি এই বিভব শক্তি কি হবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে। এবার যদি বস্তুটা এই দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে এসে গতিশক্তি হবে হলো বিভব শক্তির সমান। বস্তুকে কি করলাম, একটা বস্তুকে এই সূত্রটার উপর দিকে উঠালাম, উঠানোর কারণে বস্তুর একটা বিভব শক্তি হয়েছে এমজিএইচ। এবার আমরা বস্তুটাকে যদি ছেড়ে দিই নিচের দিকে, বা পাথরটা একটা যদি পাথর কল্পনা করি, পাথরটাকে যদি আমরা নিচের দিকে ছেড়ে দিই, এই সূত্রটা অতিক্রম করার মুহূর্তে বস্তুর যে গতিশক্তি হবে সেটা হবে বিভব শক্তির সমান। তাহলে কি হবে?
এই mgh সমান বিভব শক্তি কি শিখছি আমরা হাফ m স্কয়ার। তাহলে বিভব শক্তি আর গতি শক্তির সমান হবে তখন যখন এই উচ্চতার একটা বস্তুকে উঠেছি তার যে বিভব শক্তি হয়েছে, এবার ওই বস্তুটাকে যদি নিচের দিকে নামে এই উচ্চতা পর্যন্ত নিচে নেমে আসে, মানে এই দূরত্ব পর্যন্ত যদি নিচে নেমে আসে, সেই মুহূর্তে যে বিভব শক্তি গতিশক্তি হবে এই দুইটা তারা সমান হবে। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক দেখতে পাই, এই এম এম যদি কেটে যায় তাহলে জি এই সমান বা হাফ ভি স্কয়ার বা 2gh সমান হলো ভি স্কয়ার, অর্থাৎ ভি স্কয়ার সমান 2gh। এটাই হলো গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে সম্পর্ক। এটা হলো গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে সম্পর্ক। আর এই গতিশক্তি বিভব শক্তির যোগফল সবসময় কি হবে, সমান হবে, সেটা আমরা পরে শিখবো। তো আজ এই পর্যন্তই। তোমাদের কোথাও কোনো যদি বুঝতে সমস্যা হয় তোমরা ইনবক্সে জানাবা। আশা করি তোমরা পড়াশোনা করবা ভালো করে। তো এটা যেহেতু নবম দশম শ্রেণীর পদার্থ, তোমরা 2 ক্লাসের স্টুডেন্টরা এখানে দেখতে পারবা। আর আমাদের ধারাবাহিক যখন আলোচনা শেষ হবে তখন আমরা গাণিতিক সমস্যাগুলো করবো। আসসালামু আলাইকুম।